আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। ইসি সচিব বলেন, রোডম্যাপের সংলাপ, আইনবিধি সংস্কার সহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে। এরপরে নির্বাচন কমিশন জানায় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করবে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তিনি জানান, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে পরে প্রস্তুতির সময়ভিত্তিক তথ্য থাকবে রোডম্যাপে। রোডম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। বর্তমান ইসি 2024 সালের নভেম্বরে যোগ দেওয়ার পর 2025 সালের ডিসেম্বরকে ধরে প্রাথমিক কর্মপরিকল্পনা সাজায়। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ হওয়ার পর কর্মপরিকল্পনা পরিমার্জন চলছে। বিষয়টি চূড়ান্ত করতে 18 আগস্টের মধ্যে বৈঠক হবে। এরপরে রোডম্যাপ পুস্তিকা আকারে প্রকাশ করতে পারে নাসিরউদ্দিন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে নতুন ভোটার 45 লাখ। এদের মধ্যে ভোট নিয়ে রয়েছে উচ্ছ্বাস, নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কাও। গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, মত প্রকাশের স্বাধীনতায় গুরুত্ব দিচ্ছেন তরুণরা। বলছেন, রাজনৈতিক দলগুলোকে তরুণদের চাহিদা বুঝে পরিকল্পনা সাজাতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও রাজনৈতিক দলগুলো। প্রথম ভোট দেবে 45 লাখ তরুণ, নির্বাচনের ফলে যারা ব্যাপক প্রভাব রাখবে। নির্বাচন নিয়ে তরুণদের ব্যাপক উচ্ছ্বাস, তবে কিছু বিষয় নিয়ে হতাশাও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে রয়েছে শঙ্কা। আমাদের নিরাপত্তা যেন তারা নির্দিষ্ট করে। আমরা আমাদের জীবনের যে চাহিদাগুলো, এটা তারা যেন পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়, যে আমাদের দেশের জন্য ভালো কিছু করবে, যে কমিটমেন্টে আসবে যে আমি দেশের জন্য এই করব, এবং সেটা যদি আমরা এই এখন থেকে দেখাতে হবে তাদেরকে, আমরা কাদেরকে ভোট দেব। আমরা স্টুডেন্টরা যুদ্ধ করলাম, আন্দোলন করলাম, ফ্যাসিস্ট সরকার নামাইলাম, অনেক কিছুই করছি, কিন্তু যেই জিনিসের জন্য আমরা যুদ্ধ করতেছি, এত রক্ত দিচ্ছি, সেটা হচ্ছে শান্তি। আমি কোথাও দেখতে পাচ্ছি না যে এমন কোনো শান্তি পাচ্ছি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন তৈরি হয়েছিল তা বাস্তবায়ন হয়নি বলে মত অনেকের। দলগুলোকে তরুণদের চাওয়া বিবেচনা করার তাগিদ দিয়েছেন তারা। গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা, এই দুইটা বিষয় হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতন্ত্র রক্ষায় বা গণতন্ত্র চর্চায় আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আবার পুনরায় কোনো জুলাইয়ের আগমন ঘটাতে না হয়। ধরেন এই তিন দলের মধ্যে আওয়ামী লীগ কেমন করলো এটা তো আমরা দেখলাম। তো এই যে বিএনপি আর জামাত, এই দুইটার মধ্যে যে কোনো একটা, যারা এই দেশ দশের স্বার্থে কাজ করবে, আমি মনে করি তাদেরকেই ভোট দেওয়া উচিত। আমরা চাই যে বাকি সব গণ অভ্যুত্থানের মতো এই গণ অভ্যুত্থানটা যেন ভুলে যাওয়া না হয় এবং তরুণদের ত্যাগকে স্বীকার করে নিয়ে সুন্দরভাবে আবার সমাজ ব্যবস্থাটা হয়। 24-এর গণ অভ্যুত্থান নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে মানদণ্ড হিসেবে সামনে রাখছে তরুণ ভোটাররা। রাজনৈতিক দলগুলোর ইশতিহারে এর প্রতিফলন দেখতে চায় তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেছেন, এনসিপির হয়ে রাজনীতি করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুলশানে চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন সরকারের প্রভাবশালী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
উপদেষ্টা আসিফ জানান, নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন তিনি। তবে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান উপদেষ্টা। সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে, এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এখন পর্যন্ত অপূর্ণতার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন বলে জানান আসিফ মাহমুদ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। 2024-এর 5 আগস্টের পর তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান উপদেষ্টা। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদাবাজির দায়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে নির্যাতনের মাধ্যমে ভিডিও ধারণ করা হয়, এই অভিযোগ করেছেন তার স্ত্রী কাজী আনিশা। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আনিশা বলেন, গত 31 জুলাই রাত 11:30 থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত নিখোঁজ ছিলেন অপু। সে সময় একটি মোটরসাইকেলে রাজধানীর গোপীবাগে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানে জোর করে ভিডিও ধারণ করা হয়। আনিশা আরও দাবি করেন, তার স্বামীকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে উপদেষ্টা আসিফ ও এনসিপির নাহিদের নাম জড়ানো হয়েছে চাঁদাবাজির ঘটনায়। এনসিপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই এ কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন আনিশা। 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে, এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। 30 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, যারা বয়কটের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনেই মন্তব্য করেন তিনি। বলেন, দাবি পূরণ না হলে, সংস্কার ও বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না বলে যারা মন্তব্য করছেন সেগুলো কেবলই মাঠের বক্তব্য। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তার ভাষণে বলেছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প আর কিছু নেই। এছাড়া জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারি অভিযুক্তদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও তার জামিন আবেদন করা হয়েছে হাইকোর্টে। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে করা এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপি আইনজীবী নেতারা।
বলেন তার পক্ষে জামিন আবেদনকারীরাও ফ্যাসিবাদের দোসর। এদেশের গণতন্ত্র হরণে শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন বিচারপতি খায়রুল হক। তিনি রায় জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেন। বিচার ব্যবস্থা দলীয়করণ করে আওয়ামী লীগ সরকার যা চেয়েছে খায়রুল হক তেমন রায় দিয়েছেন বলে অভিযোগ করা হয়। গত সোমবার খায়রুল হকের জামিন আবেদন ঘিরে হাইকোর্টের বিজয় 29 নম্বর আদালত কক্ষে বিচারপতিদের সামনে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। আদালতের পরিবেশ নষ্টকারীদের বার কাউন্সিলের সনদ বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। হাসিনার মামলা এই আইসিটিতে আছে, শেখ রেহানা, টিউলিপ সহ অন্যদের মামলাও ট্রায়াল শুরু হয়েছে গতকালকে। অর্থাৎ এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান এবং তার পরিবারের মামলাগুলা যেন আইনগতভাবে সুচারুরূপে পরিচালনা না করা যায়, সেই জন্যই এই একটা পূর্ব পরিকল্পিত এবং অপকৌশল। আওয়ামী লীগ আমলে ইসরায়েলের নজরদারি যন্ত্রপাতি কেনা এবং তা কি কাজে ব্যবহার করা হয়েছে জানতে চায় অন্তর্বর্তী সরকার। একই সাথে পুলিশের জন্য মারণাস্ত্র কেনার প্রক্রিয়া উদ্দেশ্য নিয়েও হবে খোঁজ। এই দুই বিষয়ে আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। ইসরায়েলি কোম্পানি থেকে 2022 সালে নজরদারি যন্ত্র কেনে শেখ হাসিনার সরকার। 2023 সালে এক প্রতিবেদনে এ তথ্য দেয় ইসরায়েলের পত্রিকা হারেটস। জানিয়ে দেশের গণমাধ্যমেও খবর প্রকাশ হয়। এসব যন্ত্র দিয়ে ব্যক্তির গতিবিধি ও ফোনালাপ রেকর্ডের বিস্তর অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলন দমনেও এগুলো কাজে লাগানো হয় বলে দাবি অনেকের। শেখ হাসিনার এমন বেআইনি কাজের তদন্তে উদ্যোগ নিয়েছে সরকার। নজরদারি যন্ত্র কেনার পদ্ধতি আর কি কাজে ব্যবহার হয়েছে তা জানতে গঠন হয়েছে তদন্ত কমিটি। এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য, আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছে। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে। এখনো কি সেসব যন্ত্র ব্যবহার করা হচ্ছে এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কোনো আনলফুল কোনো কাজ করছে না এবং এইটা যে আগের গভর্নমেন্ট কিভাবে এইটাকে আড়িপাতা কিভাবে ওরা ইউজ করেছে এবং আনলফুলি কিভাবে ব্যবহার করেছে তার মানে প্রকিউরমেন্ট প্রসেসটা থেকে কিভাবে ইউজগুলো হয়েছে পুরো জিনিসটা আপনার আমার কিভাবে নাগরিক অধিকার খর্ব করা হয়েছে এই পুরো জিনিসটা এই কমিটি দেখবেন। জুলাই অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষ মারে পুলিশ। কি উপায়ে সেসব অস্ত্র কেনা হয় তা জানতে করা হয়েছে আলাদা কমিটি। আজকে ক্যাবিনেটে এটাও আলোচনা হয়েছে যে আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে জানাতে এই ব্রিফিং করে প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সফল হয়েছে বলেও জানান প্রেস সচিব। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হুম্মাম অভিযোগ করেন তার বাবা জুডিশিয়াল মার্ডারের শিকার। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ট্রাইব্যুনালে নয় আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলেও অভিযোগ করেন হুম্মাম। বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবারের সদস্যরা। এ সময় তার স্ত্রী, দুই ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না। এর সাক্ষী হিসেবে বিচার চলাকালে 4 ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। তবে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে তাদের ভিসা প্রাপ্তিতে বাধা দেওয়া হয়। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। হুম্মাম আরও জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার রাজনৈতিক আক্রোশের শিকার। গুম খুনের মাধ্যমে টিকে থাকতে শেখ হাসিনার নির্মমতার শিকার হয়েছিল তার বাবা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিকে জুডিশিয়াল মার্ডার বলেও অভিযোগ তার। আমাদের কাছে অলরেডি যেই এভিডেন্স আছে, এই এভিডেন্স নিয়ে আমরা সরাসরি কিন্তু আবার হাইকোর্টে যেতে পারি,
কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্মান পুনরুদ্ধার ও ন্যায় বিচার ব্যাহত করার অকাঠ্য প্রমাণসহ আবারও আদালতে যাওয়ার কথা জানান হুম্মাম কাদের চৌধুরী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে লুটকারীদের তালিকা আদালতে জমা দিতে জেলা প্রশাসন, বিজিবি এবং র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহারের বেঞ্চ এই আদেশ দেন। পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো। সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতায় আদালতের দ্বারস্থ হন পরিবেশবাদী সংগঠন ও আইনজীবীরা। এক রিটের শুনানি শেষে 1 সপ্তাহের মধ্যে লুট করা পাথর ফেরানোর আদেশ দেন হাইকোর্ট। বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পাথর উত্তোলনে পরিবেশের ক্ষতি নিরূপণ করতেও বলা হয়েছে। এছাড়া পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। আদেশ দিয়েছেন যে একটা বিশেষজ্ঞ কমিটি করা, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবেন, যে এখানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হয়েছে টাকায় নির্ধারণ করার জন্য, সেই টাকাগুলো যাতে আদায় করা যায় সেই নির্দেশনা দিয়েছেন এবং আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটা নির্দেশনা দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় এসেছে, তাদের নাম এবং তালিকা তৈরি করে আদালতে এফিডেভিট আকারে দাখিল করতে বলেছেন। বিশেষজ্ঞরা বলছেন পাথর লুট করায় পরিবেশের যে ক্ষতি হয়েছে আবারও পাথর ফেলার মাধ্যমে তা কিছুটা পূরণ হবে, তবে প্রাকৃতিকভাবে তা পূরণ হতে অনেক সময় লাগবে। এজন্য দরকার কঠোর নজরদারি। মনে করছি না যে একদম আমরা রিস্টোর যাকে বলে থাকি সেই পূর্ব অবস্থায় নিয়ে যেতে পারবো বলে আমি মনে করছি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে আসতে হবে এবং মেসেজটা দিতে হবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রকৃতিকে ধ্বংস করে কোনো কাজ করলে সেটা প্রকৃতিও এক ধরনের প্রতিশোধ নেবে। দেশজুড়ে সমালোচনার পর লুট করা সাদা পাথর উদ্ধার করে প্রতিস্থাপন শুরু করেছে যৌথ বাহিনী ও প্রশাসন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নজিরবিহীন লুটপাটে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে আটক করা হয় 70টি পাথর বোঝাই ট্রাক। লুটের ঘটনায় গ্রেফতার করা হয় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। পাথর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি পরিবেশবাদীদের। গত বছর 5 আগস্টের পর থেকে নজিরবিহীন লুটপাট চলে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সম্প্রতি তা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে হয় সমন্বয় সভা। সাদা পাথর জাফলংয়ে 24 ঘণ্টা যৌথ বাহিনীর নজরদারি রাখা, অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নেওয়া হয় 5টি সিদ্ধান্ত। বুধবার রাত থেকেই অভিযান শুরু করে যৌথ বাহিনী। সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয় চেকপোস্ট। তল্লাশি চলে ট্রাকগুলোতে। পাথর বোঝাই করার কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। যদি অবৈধ না টানতো অথবা সারপিনের যে মাল যদি অবৈধ না টানতো আমাদের ভোগান্তি হইতো না। যদি পাথর থাকে আপনারা চেক করেন, চেক করিয়ে আপনারা আনলোড করে ফেলান। এলচিল মাল সারার কথা তারপরে আর ছাড়লো না, সারা রাত গেল না খাইয়া, দোকান ফাটো নাই, কিচ্ছু নাই। বারবার প্রশাসনকে জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি পরিবেশবাদীদের। দিনের আলোতে যখন এই ধরনের কর্মকাণ্ড চলে এবং প্রশাসন যদি বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এটাকে কোনোভাবেই আমরা যথেষ্ট বলে মনে করতে পারি না। প্রকৃতপক্ষে যারা দায়ী তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে, সেটা আমরা প্রত্যাশা করি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ট্রাকে তল্লাশি চালানো হয়। অবৈধ পাথর বোঝাই ট্রাক ডাম্পিং করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা এলসি পাথরটা দেখতেছি, চেক করতেছি যে বা মিক্সচার আছে কিনা। যদি মিক্সচার আপনার থাকে তাহলে তো তাকে আমি অনুমোদন দিতে পারবো। অনুমোদনপ্রাপ্ত কাগজ থাকে সেক্ষেত্রে তারা এনওসি পাবে যাওয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে আটকে যাবে এবং সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার খেলার খবর, শুরুতেই জানাবো শিরোনাম। প্রথমবারের মতো ডলারের পরিবর্তে টাকায় রোমিং সুবিধা চালু করেছে মোবাইল অপারেটর রবি আজিটিয়া লিমিটেড। 70টির বেশি দেশে
এই সুবিধা পাবেন গ্রাহকেরা। বৃহস্পতিবার বিকেলে রবির তেজগাঁও অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন থেকে ক্রেডিট কার্ড ছাড়াই অ্যাপের মাধ্যমে কেনা যাবে রবির রোমিং প্যাক। এই সুবিধা চালু হওয়ায় রবির গ্রাহকদের বিদেশ ভ্রমণে আর নতুন করে সিম কিনতে হবে না। তারা জানান, এটি মূলত হজ যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা, যেখানে তারা মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সৌদি আরবে রোমিং প্যাকেজ কিনতে পারবেন। এছাড়া হজ যাত্রীরা বাংলাদেশে থাকার সময় সৌদি আরবে ব্যবহারের জন্য ডেটা, টক টাইম এবং SMS এর রোমিং প্যাকও কিনে রাখতে পারবেন, যা কার্যকর হবে বিদেশে পৌঁছানোর পর। যে কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন, ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এবং যে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারবেন। এটার জন্য আসলে আপনাকে নতুন করে ওই দেশে গিয়ে কোনো সিম কিনতে হবে না বা এক্সট্রা খরচ করতে হবে না। এখন আর ডলার বা ক্রেডিট কার্ডে যেসব ঝামেলা ছিল সেগুলো করার কোনো দরকার নেই। বাজারে ভোজ্য তেলের দাম নিয়ে অস্থিরতা কমেনি। পাম অয়েলের দাম কমলেও নাগালের বাইরেই সয়াবিন তেলের দাম, তাই পাম অয়েলের দাম কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে দাম বেশি থাকায় দেশে সয়াবিন তেলের দাম কমছে না। বাজারে অনেকদিন ধরে চড়া ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে দাম কমায় মঙ্গলবার পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করে সরকার। পাম অয়েলের বড় অংশই ব্যবহার হয় হোটেল রেস্তোরাঁয়। তবে তেলের দাম কমলেও কমেনি হোটেলে খাবারের দাম। পাম অয়েলের দাম কমানোর প্রভাব পড়েনি সয়াবিন তেলের দামে। 15 এপ্রিল বোতলজাত সয়াবিন 189 টাকা আর খোলা সয়াবিনের দাম 169 টাকা লিটার নির্ধারণ করে ব্যবসায়ীরা। এরপর কয়েক দফা বৈঠকেও দাম কমাতে পারেনি মন্ত্রণালয়। টিসিবির হিসাবে এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 13%। বোতল ওইটার দাম বাড়ে না, ওটা এখনো ঠিক আছে, ওটার দাম বাড়ে না। হ্যাঁ, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে, এখন তেলের দামটাও কমানোর দরকার। যদি তেলের দামটা কমে তাহলে সাধারণ মানুষের আয়ত্তের ভিতরে পড়বে আর কি। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টন প্রতি $1200। আপাতত দেশে সয়াবিনের দাম কমার সম্ভাবনা নেই। বাজারের সাথে দেশের বাজারের মূল্য সামঞ্জস্য রেখে এটা করা হয় কি, যে আসলে আন্তর্জাতিক বাজার বলতে আজকের আন্তর্জাতিক বাজার বিবেচনা করা হচ্ছে না। আজকে বাজারে যে মালটা আসছে সেটা কি দামে কিনা ছিল সেইটার হিসাব করে আমরা কষ্ট করি। আজকে বেড়ে গেছে, আজকে বাজারে সমন্বয় হচ্ছে, বিষয় এরকম না। অস্থির নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। সয়াবিনের নামে পাম অয়েল খাওয়ানো হচ্ছে কিনা, অথবা এই যে পাম অয়েলের দিয়ে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করা হয়, হোটেল, রেস্তোরাঁ, বেকারি আইটেম, সেই জায়গাগুলিতে দাম কমানো হচ্ছে কিনা, দামে কোনো ইতিবাচক পরিবর্তন আসতেছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি, যার বেশিরভাগই আমদানি করে হাতে গোনা মাত্র 5 থেকে 6টি কোম্পানি। মূলত তারাই নিয়ন্ত্রণ করে তেলের বাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়েছে 3 দিন ব্যাপী হজ ও ওমরা মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেছেন, হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। অবৈধ এবং নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে হাব বলছে, দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এই আয়োজন। একই ছাদের নিচে 154টি এজেন্সি। হজ ও ওমরা নিয়ে থাকছে মূল্য ছাড় সহ নানা চমকপ্রদ অফার। মধ্যস্বত্বভোগী এজেন্সির কারণে বিভিন্ন সময় নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয় হজ ব্যবস্থাপনায়। তাই বৃহৎ এই কার্যক্রমে স্বচ্ছতা আনতে বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় হজ ও ওমরা মেলা। 10 জন হলে একজনের জন্য টিকিট ফ্রি ওমরার জন্য, আর 15 জন হলে একজনের জন্য পুরো খরচে ফ্রি। বছরে অন্তত একবার করে এটা চালু থাকা প্রয়োজন আমি মনে করি, তাহলে সারা বাংলাদেশের মানুষগুলো প্রতারণার হাত থেকে বেঁচে যেত। মেলা উপলক্ষে আমাদের এখন একটা 20% ডিসকাউন্ট চলছে, যেটা হচ্ছে আমেরিকার 2টো ডেস্টিনেশনে দিয়েছি আমরা, এটা হচ্ছে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি, আরেকটাতে দিয়েছি টরন্টোতে। আমাদের কোনো প্যাকেজের সাথেই উমরাটা ইনক্লুড থাকে না। যারা আমাদের এখানে সরাসরি বুকিং করবে তাদের জন্য আমরা কোরবানিটা ফ্রি করে দিব। মেলার উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, নিষ্ক্রিয় এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজের মতো পবিত্র কার্যক্রমে অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না। আর হাব বলছে, হজ কার্যক্রমে প্রতারণা ঠেকাতেই এই আয়োজন। হজ যাত্রীগণ যাতে মধ্যস্বত্বভোগী বা মাঝখানে যারা কাজ করেন গ্রুপ লিডার, তাদের হাতে এখানেও প্রতারিত হন, সৌদি আরব গেলেও প্রতারিত হন, যাতে এই ধরনের মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে এজেন্সির সাথে হজ যাত্রীদের একটা সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। যারা হজে যেতে আগ্রহী তারা যাতে এই মেলায় এসে
তাদের পছন্দের প্যাকেজটা বেছে নিতে পারেন এবং প্রতারণা মুক্তভাবে হয়রানি মুক্তভাবে যাতে হজ পালন করতে পারেন, সেই কারণে হাবের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আগামী 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।